অনিমন্ত্রিত প্রেম নদী লিখেছেন জিন্নাত চৌধুরী হাবিবা। পর্ব সংখ্যা 4। বৃষ্টি থামার পরের মুহূর্ত। আকাশে কালো মেঘ কেটে গিয়ে পরিষ্কার দেখাচ্ছে। গাছপালা ফিরে পেয়েছে তার সতেজতা। শীতল বাতাস শরীর ছুঁয়ে এক রোমাঞ্চকর পরিবেশ সৃষ্টি করেছে। এই সময়ে হয়তো কোনো এক দাম্পত্য ভীষণ কাছাকাছি আঙুলে আঙুল ছুঁয়ে বরষার খাদে মাথা টেকিয়ে ঝুম বৃষ্টির পরাজিত দৃশ্য দেখছে, করছে মনের চিঠি আদান প্রদান। হয়তোবা হচ্ছে কোনো এক গাছের মুখ ডালে বসে নাম না জানা একজোড়া পাখির নব নব প্রেমের সূচনা। ক্ষণকাল পূর্বে তর্জন গর্জন করে বেশ আয়োজিতভাবেই ঝুম বৃষ্টি হলো। প্রকৃতি এখন বেশ শান্ত রূপ ধারণ করেছে। জুল বারান্দায় দাঁড়িয়ে এক কাপ ধোয়া ওঠা চায়ে চুমুক দিয়ে মুহূর্তটি উপভোগ করল তরি। হাতে এখনও চায়ের শূন্য কাপ ঝুলে আছে। পাশে হুমায়ুন আহমেদের বৃষ্টিবিলাস বইয়ের নজরকাড়া মলাট উকিঝুঁকি দিচ্ছে। বইটি অর্ধেক পড়া হয়েছে তরির। বৃষ্টি শেষে পরিচ্ছন্ন আকাশ, বই আর সে ভীষণ রোমান্টিক আবহাওয়া। আকস্মিক এমন প্রেমময় পরিবেশে তারও বড্ড প্রেম নেশা চড়ল মনে। জড়ো বাতাসেও যেন মিষ্টি ভালো লাগার গন্ধ, ঢেউ তোলা প্রেমের অনুভূতি। দিন দুনিয়া ভুলে তরি প্রেমে পড়তে চাইল। আকাশ পাতাল এক করা প্রেম, হৃদয় এফোর ওফর করা প্রেম, দুঃখ প্রেম, কঠিন প্রেম, সব রকম প্রেম একবার করে ছুঁতে চাইল সে। যে প্রেম তার মাঝেই সীমাবদ্ধ থাকবে। লুকোচুরি প্রেম শিহরণ জাগবে মনে। পৃথিবীর কোনো মানুষ জানবে না তার নয়া প্রেমের গল্প, কেবল সে জানবে। দুরু দুরু বুক কাঁপবে, প্রেমের বিষণ্ণতায় মরিয়া হয়ে হাউমাউ করে কাঁদবে। হুট করেই ভীষণ ভালো লাগায় মুখ লুকিয়ে হাসবে, উকিঝুঁকি দিয়ে দেখবে কেউ দেখিনি ভেবে বুকে হাত চেপে প্রলম্বিত শ্বাস ছাড়বে। তার প্রেম হবে ভীষণ স্মরণ প্রেম, লাল নীল রং বেরঙের প্রেম। অনুভূতি হবে সদ্য প্রেমে পড়া কিশোরীর মতো। পাহাড় থেকে সমুদ্র, এই বিশাল আকাশ থাকবে তার তীব্র প্রেমের সাক্ষী। মানুষটি হবে তার কল্পিত পুরুষ। চোখ বুঝল তরি, কল্পনায় তার কল্পপুরুষকে আঁকার চেষ্টা করল। মনের গোপন রং তুলিতে নিখুঁত এক চিত্র আঁকল। বারবার চেষ্টা করেও মুখটি সে কিছুতেই আঁকতে পারছে না। ছবিটিতে কোনো মুখ বসাতে পারছে না, খাপ খাচ্ছে না। এবার ভীষণ মন খারাপ হলো তরির। কঠিন মন খারাপ, সে প্রেমে পড়তে চাইল। যেন তেন প্রেম নয়, উজ্জ্বল কিশোরীদের মতো প্রেম, গণ আবেগের বর্ষা সাজানো প্রেম। অথচ সেই সুখ মুহূর্তেই খুশি হতে পারল না তরি। সে কঠিন কল্পিত পুরুষের চেহারা নির্ণয় করতে পারল না। তার ভীষণ দুঃখ হলো। 23 বছরের জীবনে সে কঠিন আবেগী প্রেমে পড়তে চাইল। এমন চুপ করে ধূপধাপ প্রেমে পড়ে যাওয়া এই বয়সে মেয়েদের মানায় না। তবুও সে প্রেমে পড়তে চাইল, কিন্তু সফলতাকে ছুঁতে পারছে না। এই কঠিন দুঃখে আজ আর ঘরে থেকে বের হবে না তরি। বাড়ির ফটক দিয়ে প্রবেশ করলো এক চেনা পুরুষ। তরি ভুলে বসলো সব মন খারাপি, সব কিছু ভুলে টুলে তাকিয়ে রইল ফটক পেরিয়ে এগিয়ে যাওয়া মানুষটির দিকে। মাহমুদের শরীরের ফর্মাল ড্রেস, কলেজ থেকেই ফিরছে বোধহয়। এলোমেলো চুল কপালের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে। অল্প স্বল্প ঠান্ডা অনুভূতি হলেও শটান হয়ে হেঁটে আসছে। কিছু না ভেবেই একবার উপরে তাকালো সে। তরি আবারও একবার অপ্রস্তুত হলো। এমন একটা ভাব করার চেষ্টা করলো যেন সেও হুট করেই তাকিয়েছে। মাহমুদ কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে ব্যস্ত পায়ে সিঁড়ি মারালো। 3 তলা পৌঁছাতেই মা দরজা খুলে দিলেন। বৈঠকখানায় হেসে গড়াগড়ি খাচ্ছে রামি। অরু নুডলস খাচ্ছিল বসে বসে। মিঠু নিজের খাবার শেষ করে অরুর পাশে বসলো। আদরে ভাব নিয়ে বলল, ভাইয়া তোমার থেকে একটুখানি খাই। আজ মন ভালো ছিল অরুর। স্কুল থেকে ফেরার সময় ভাইয়া তার জন্য চকলেট এনেছে, তাই একটুখানি নুডলস খাওয়ার পারমিশন দিল। মিঠু দু চামচেই প্রায় বাটি শূন্য করে ফেলল। তা দেখে গগন বিদারী চিৎকার করলো অরু। টেবিল চেয়ার ছেড়ে ধূপ করে শুয়ে পড়ল ফ্লোরে।
হাউমাউ করে কান্না জুড়ে দিল। মা দৌড়ে আসলেন অরুর কাছে। অরুর পারমাণবিক বোমা হামলার পরেও পালানোর চেষ্টা করল না মিঠু, দাঁত কেলিয়ে হাসল। মা বকাঝকা করার পরেও হাসছে। রামি হট করেই বলে ফেলল, দাঁত বের করে কি প্রমাণ করতে চাচ্ছিস? তুই ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম দিয়ে দাঁত ব্রাশ করিস? লজ্জা করছে না তোর? তরি ফিক করে হেসে ফেলল, বলল, ওর আবার লজ্জা আছে নাকি? গত বছর বর্ষাকালের কথা, রাস্তায় বড়সড় সমস্যায় পড়ল। মুষলধারে বৃষ্টি হচ্ছে, কোথাও গিয়ে কাজ সারার উপায় নেই। বৃষ্টির মধ্যে প্যান্ট ভিজিয়ে বাড়িতে এলো। কোনটা বৃষ্টির পানি আর কোনটা কি বোঝা গেল না। বাড়িতে এসেই তার হেসে গড়াগড়ি, ঢাকঢোল পিটিয়ে সবাইকে তার অকাজের কথা শোনাচ্ছে। এমন ছেলের লজ্জা আছে বলে তোর মনে হয়? মিঠু মুখ বেঞ্চি কেটে তার উদ্দেশ্যে বলল, যাকে বলছো সে কি তোমায় 2 টাকা দিয়েছে? বলা শেষ করার পরপরই পিঠে পড়ল মায়ের হাতে শক্ত থাপ্পড়। এক হাতে শাড়ির আঁচল মুঠোয় নিয়ে মিঠুকে কিছু নিয়ে শাসাচ্ছে তরি। জড়ো হওয়ার অবাধ্য চুলগুলো বড্ড খামখেয়ালিপনা করছে, এলোমেলো হয়ে ছুটতে চাইছে এদিক সেদিক। একটুখানি বিরক্ত করার প্রয়াস। বিরক্ত হওয়ার কথা থাকলেও তরি বিরক্ত হচ্ছে না। এই মুহূর্তে সে চোখ মুখ কঠিন করে আছে। মাহমুদ সিঁড়িতে দাঁড়িয়ে থেকেই লক্ষ্য করল বেশ ক্ষেপে আছে মেয়েটা, ঠিক আহত বাঘিনীর মতো। রেগে গেলে তার তেজি মুখটি লাল হয় কি? কাছে থাকলে হয়তো ব্যাপারটা স্পষ্ট হতো। তবুও মাহমুদ আন্দাজ করে নিল রেগে গেলে মেয়েটার গালে লাল আভা চড়ায়। তখন তরিকে দেখতে কেমন লাগে সেটাও একবার কল্পনায় এঁকে নিল। মেয়েটার প্রতি তার কৌতূহলের একমাত্র কারণ তার ওই অশান্ত রূপ, ভয়ঙ্কর লজ্জায় পালিয়ে বেড়ানো। তরিকে সে এই প্রথম রেগে যেতে দেখল। মেয়েটা যখনই তার সামনে পড়েছে তখনই পালিয়ে বেরিয়েছে, অপ্রস্তুত ভঙ্গিতে ঘুরে বেরিয়েছে। তার সামনে পড়লেই কেন মেয়েটাকে এমন অপ্রতিভূত হতে হবে? মিঠুকে ধমকে উঠল তরি, আমার চোখের দিকে তাকা। এদিক ওদিক কি? মিঠু এক কান দিয়ে শুনেছে আর এক কান দিয়ে সব বের করে দিচ্ছে। শরীরে এখনও স্কুলের সাদা ইউনিফর্ম, কাঁধে ব্যাগ ঝুলানো। রামি আগে সুযোগ বুঝে কেটে পড়েছে। বাবাকে ছাড়া আর কাউকে ভয় পায় না মিঠু। গতকাল স্কুলে মারামারি করে এসেছে সে। সকাল সকাল ব্যাপারটা তরির কান পর্যন্ত গড়াতেই ভাইকে শাসন করতে চাইল। মিঠু কি ভয় পাওয়ার পাত্র? এদিক ওদিক তাকিয়ে তরির কথাগুলো তুচ্ছ করার চেষ্টায় নেমেছে। তরি যখন তাকে বকতে ব্যস্ত তখনই জুব বুঝে কূপ মারল সে। মুহূর্তেই হাওয়া হয়ে গেল। বউ দৌড় দিয়ে তরির নাকের নিচ দিয়ে পালিয়ে গেল। রাগে নাকের পাটা ফুলে উঠল তরির। এই ছোট্ট ছেলেটা তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করলো। মাহমুদ এগিয়ে এলো। কলেজ যাওয়ার জন্যই বেরিয়েছে। মাঝখানে তরি আর মিঠুকে দেখে থেমে যাওয়া। মাটিতে কারো কদম ফেলার মৃদু শব্দ পিছু ফিরল তরি। মাহমুদকে দেখে দৃষ্টি নিচু করে নিল, পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ দিল। আর থাকাবে না সে। বিব্রত হতে হতে সে ক্লান্ত। পরক্ষণেই টনক নড়ল তার। খেয়াল করে দেখল তার শাড়ির সাথে মাহমুদের শাড়িটার রং মিলে যাচ্ছে। হুবহু না হলেও আংশিক মিলছে। নীল শার্ট পরেছে মাহমুদ। তরি নীল সাদার মিশ্রণে হাতের তাঁতের শাড়ি পরে বেরিয়েছে। লেকচার শেষে বন্ধুদের সাথে একটু ঘোরাঘুরির প্ল্যান আছে তার, সেই সুবাদেই শাড়ি পরা। পরিস্থিতির সাথে তার কোনখালের শত্রুতা ভেবে পেল না তরি। সে যা খেয়াল করেছে একই ব্যাপারটা যদি মাহমুদও খেয়াল করে তখন ব্যাপারটা কতটা বিদঘুটে দেখাবে। লোকটি যদি ভেবে বসে তরি তাকে দেখেই এমন সাজ সেজেছে, নীল সাদায় নিজেকে জড়িয়েছে। নিজেকে নিয়ে সে কি ভাবলো না ভাবলো তা নিয়ে অন্যদের কিছু না হলেও তরির যায় আসে। কেউ তাকে নিয়ে উল্টাপাল্টা ভাবলে তার ভয়াবহ মন খারাপ হয়। পুরো একদিন তার মন খারাপ কাটে। খাওয়া দাওয়া পড়াশোনা সব লাটে ওঠে। তরি ভীষণ দুর্বল মনের মানুষ। কেউ দুঃখ পাবে এমন কঠিন সে হতে পারে না। লোকের দুঃখেও তার কান্না ঠেলে আসে।
এজন্য মিঠু তাকে বিদ্রুপ করে দিলদরদি বলে ডাকে। তরি যখন আকাশ পাতাল ভাবনায় ব্যস্ত, মাহমুদ তখন তার নারী নারী সত্তার নজর বুলাতে মগ্ন। সদ্য ভ্রূপৃষ্ঠে নেমে আসা এক টুকরো আকাশ তার সামনে, কাজল টানা চোখ, দুই ভ্রুয়ের মাঝ বরাবর, ঠিক মাঝ বরাবর নয়, ডান ভ্রুয়ের পাশ ঘেঁষে যাওয়া কুচকুচে কালো তিল। দূর থেকে দেখলে মনে হবে আন্দাজে টিপ পড়ার মতো। মাহমুদ ভ্রু কুচকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, জড়তাহীন ডিমস্বরে বলল, কপালের তিলটা ঠিক মাঝ বরাবর হওয়া উচিত ছিল। তরি ভারী চমকালো। লোকটি যায়নি এখনো, দাঁড়িয়ে থেকে তাকে লক্ষ্য করছে। সর্বনাশ, এক্ষুনি না আবার শাড়ি টাড়ি নিয়ে কিছু বলে বসে।